এরপরে শুধু এগিয়ে চলার পালা। এরপরে আর নড়ে নড়ে নয়, বেশ দ্রুতই চলতে শুরু করল কলকাতা। শৈশব আর নয়, এক দুরন্ত বালকের মতোই বেড়ে উঠতে লাগল আমাদের কলকাতা। নতুন শতাব্দী শুরু হল। এই শতাব্দীতেই অস্ত যাবে মুঘল সাম্রাজ্য। এই শতাব্দীতেই অস্ত যাবেন ভারতের বিভিন্ন প্রদেশে তৈরি হওয়া নবাবেরা। এই শতাব্দীতেই দুরন্ত মারাঠাদের উত্থান ও পতন ঘটবে। এই শতাব্দীর শেষেই ভারতের শেষ স্বাধীনচেতা বীর টিপু সুলতান যুদ্ধক্ষেত্রে শহীদ হবেন। আর এই শতাব্দীতেই দাঁড়িপাল্লা নিয়ে ব্যবসা করতে আসা বেনিয়ারা প্রায় গোটা দেশটাকে কবজায় এনে ফেলবে। আর এই সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্র হয়ে সব দিকে নজর রাখবে আমাদের এই শহর কলকাতা। সুখে দুঃখে আপদে বিপদে ইংরেজদের সবচেয়ে বড় ভরসার স্থল, সবচেয়ে আপন এই শহর কলকাতা। এই শতাব্দীর শুরুতেই ভারতের রাজনীতি নতুন দিকে মোড় নিল। 1707 সালে বাদশাহ আওরঙ্গজেব গত হলেন। এই কয়েক বছরের মধ্যেই ইংরেজরা তাঁদের কেল্লা ফোর্ট উইলিয়ামকে বেশ মজবুত করে ফেলেছেন। কারণ তাঁরা জানতেন বাদশাহ মারা গেলেই সারা দেশে অস্থিরতা তৈরি হতে পারে। আর সে সময়ে নিজেদের জিনিসপত্র সামলে রাখার জন্য কেল্লার গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলায় সে সময় দেওয়ান ছিলেন মুর্শিদ কুলি খাঁ। আওরঙ্গজেবের মৃত্যুর পরে তিনিই হয়ে উঠলেন বাংলার সুবেদার। তবে মুঘলদের বজ্রমুষ্টি সারা দেশেই শিথিল হতে শুরু করেছিল এই সময়ে। আর বিভিন্ন প্রদেশে সুবেদারেরাই রাজত্ব শুরু করলেন। তাঁদের ডাকা হতে লাগল নবাব বলে। ইংরেজদের মধ্যে কিছু সাহেব আবার কেল্লার বাইরেও পাকা বাড়ি তৈরি করতে থাকলেন এবং সেখানে বসবাস করতে শুরু করলেন। এখনকার লালবাজার, ক্লাইভ স্ট্রিট, লালদিঘির আশেপাশের জায়গায় কোম্পানির অনেক উচ্চপদস্থ অফিসারেরা নিজেদের বাড়ি তৈরি করালেন। এখন সেখানে ময়দান মেট্রো স্টেশনের কাছে মিডলটন স্ট্রিট, সেখানে শাকসবজি আর ফলের বাগান তৈরি করা হল। শহরের বিভিন্ন দিকে কয়েক হাত অন্তর পুকুর কাটানো হল। উত্তরের দিকে সুতনুটি থেকে বড়বাজার এলাকায় অনেক লোক বসতি শুরু করলেন। সুতনুটির হাটখোলা থেকে দক্ষিণে কেল্লার ঘাট অবধি গঙ্গার তীরে বেশ কয়েকটা জায়গায় পরপর ঘাট তৈরি হল। মালের জাহাজও ভিড়তে লাগলো সেসব ঘাটে। আজকে যেখানে ওল্ড চীনাবাজার স্ট্রিট, সেখান থেকেই মুরগিহাটা হয়ে লালবাজার চত্বরে ক্রমশ বাড়তে লাগল সাহেবদের ঘর বাড়ি। এখনকার ক্রিক রো যেখানে, তখন সেইখানেই ছিল এক চওড়া খাল। সেই খালে নৌকো বেয়ে উত্তরের দিকে সরস্বতী নদী অবধি যাতায়াত করত মানুষজন। তার সাথেই জলপথেও চলত ব্যবসা। দিনে দিনে শহরের শ্রীবৃদ্ধি হতে লাগল। সাহেবদের শহরের নামডাক ক্রমেই বেড়ে চলল লোকের মুখে মুখে। ফলে অনেক দেশি মানুষও আসতে শুরু করলেন কলকাতায়। এখানে একটা বড় সুবিধে ছিল, চাইলেই কাজ পাওয়া যায়। চালাক, চতুর ও উদ্যমী লোক হলে কলকাতায় এসে নিজেদের ভাগ্য ফিরিয়ে নিতে পারেন। কেল্লা তৈরি হবার পরে ইংরেজদের ব্যবসাও রীতিমতো বেড়ে চলেছিল দিন দিন। শহরে লোক বেড়ে চলার ফলে ইংরেজরা দেখলেন শহরের এলাকা না বাড়ালে আর চলছে না। তাই তারা কলকাতার আশেপাশের আরও কিছু গ্রাম কিনে নেবার জন্য নতুন নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে আর্জি পেশ করলেন। কিন্তু মুর্শিদ কুলি খাঁ কিছুতেই রাজি হলেন না। তখন ইংরেজরা চললেন দিল্লিতে বাদশাহের সাথে দেখা করতে। তখন আওরঙ্গজেবের নাতি আজিম উস সানের ছেলে ফারুক শিয়ার দিল্লিতে বাদশাহ। তার সাথে দেখা করতে কলকাতার কাউন্সিল একটা বেশ বড় টিম পাঠালেন। সেই দলের মূল পরামর্শদাতা হলেন সেই আরমানি ব্যবসাদার খোজা সারহেদ। এই সারহেদই ইংরেজদের কলকাতার জমিদারি কেনার ফরমান জোগাড় করে দিয়েছিলেন। ফারুক শিয়ার তার পূর্ব পরিচিত। এবারেও প্রচুর বিলিতি খেলনা এবং অন্যান্য উপহার সামগ্রী নিয়ে ইংরেজদের দলটি দিল্লি পৌঁছল। তারা উপহার, নজরানা সবই পেশ করলেন, কিন্তু আসল কাজ আর কিছুতেই হয় না।
এই সময়ে এক ইংরেজ ডাক্তার দেখা দিলেন মুশকিল আসান হয়ে। এই সময়ে দিল্লিতে সাজো সাজো রব, কারণ বাদশাহ ফারুকশিয়ারের তখন সামনেই বিয়ে। পাত্রী হলেন রাজপুত রাজা অজিত সিংহের মেয়ে। বিয়ের ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ফারুকশিয়ার। দেশি হাকিম বৈদ্যরা কেউ কিচ্ছু করতে পারলেন না। তখন ডাক পড়ল এই ইংরেজ দলটির ডাক্তার হ্যামিল্টনের। হ্যামিল্টন গিয়েছিলেন এই দলের সাথে, কারণ দলের কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার প্রয়োজন। তাকেই এবার বাদশাহের চিকিৎসার জন্য তলব করা হলো এবং সবাইকে অবাক করে দিয়ে হ্যামিল্টন বাদশাহের একটা ছোট অপারেশন করে তাকে সারিয়ে তুললেন। ব্যাস, আর যায় কোথায়। বাদশাহ বেজায় খুশি। তিনি ডাক্তার হ্যামিল্টনকে নানা উপহারে ভরিয়ে দিলেন, আর ইংরেজদের প্রার্থনাও মঞ্জুর হল। বাদশাহ নতুন ফরমান জারি করে তাতে শিলমোহর দিলেন। নতুন ফরমানে ইংরেজদের কলকাতার আশেপাশে আরও ৩৮টা গ্রাম কেনার আর্জি মঞ্জুর করা হল। যে ডাক্তার হ্যামিল্টনের জন্য এত বড় সাফল্য হল, তিনি কিন্তু খুব বেশি দিন বাঁচেননি। কলকাতায় আসার পরে তার ইচ্ছে ছিল দেশে ফিরে যাবার, কিন্তু ইংল্যান্ডের জাহাজে চড়ার আগেই দিল্লি থেকে ফেরার কয়েক মাসের মধ্যেই ১৭১৭ ডিসেম্বরে তিনি কলকাতায় দেহ রাখলেন। তার সমাধি হয় সেন্ট জনস চার্চ চত্বরেই। আজও তার সমাধির প্রস্তর ফলক দেখা যায় সেন্ট জনস চার্চে গেলে। ইংরেজরা এবার বাদশাহী ফরমানের জোরে কলকাতার আশেপাশের যে সমস্ত গ্রাম কেনার জন্য উঠে পড়ে লাগলেন, সেগুলি হল চিতপুর, সিমলে, চৌরঙ্গি, শিয়ালদা, উল্টোডিঙি, বেলগাছিয়া, বীরজিতলা, এইসব। ফলে কলকাতা বেড়ে চলল আড়ে বহরে। কলকাতায় ইংরেজদের একটা নিজস্ব জমিদারি তো হল, কিন্তু জমিদারির কাজকর্ম দেখতে জমিদারও তো চাই। তাই কোম্পানি থেকে নিয়োগ করা হলো একজন জমিদার। শহরের লোকের থেকে ট্যাক্স আদায় করা, মামলা মোকদ্দমা সামলানো, আসামির সাজার ব্যবস্থা করা, সবই হতে লাগলো কলকাতায়। র্যালফ শেলডন ছিলেন কলকাতার প্রথম জমিদার। এই সময়ের কলকাতার ইতিহাসে একটু চোখ বোলালেই বোঝা যায়, ভবিষ্যৎ ব্রিটিশ সাম্রাজ্যের প্রশাসন চালাবার মক টেস্ট যেন শুরু করে দিয়েছেন ইংরেজরা। কিন্তু সে সময় একটা বড় সমস্যা হল নেটিভ পাড়াগুলিকে নিয়ে। সুতনুটি থেকে বড়বাজার অবধি অঞ্চলে অনেক দেশীয় মানুষ বাস করছেন। তাদের থেকে ট্যাক্স আদায়, তাদের মামলা মোকদ্দমা সামলানো, এসব করতে গেলে দেশীয় লোকের সাহায্য যে প্রয়োজন, সেটা ইংরেজরা ভালোই অনুভব করেছিলেন। আর তাই কলকাতার দেশীয় পাড়া বা ব্ল্যাক টাউন সামলানোর জন্য ইংরেজ জমিদারের নিচে আরেকটি পদ তৈরি হল। সেই পদটির নাম ব্ল্যাক জমিদার। এই ব্ল্যাক জমিদার হয়ে উঠলেন শহরের নেটিভ পাড়াগুলির দণ্ডমুণ্ডের কর্তা। এই ব্ল্যাক জমিদারের পদে প্রথম আসীন হলেন গোবিন্দরাম মিত্র। তিনি প্রায় ২৮ বছর একটানা ব্ল্যাক জমিদারের পদ সামলেছিলেন। রীতিমতো দাপটের সঙ্গে নেটিভ পাড়ায় গোবিন্দরাম মিত্তির তাঁর শাসন চালাতেন। সেই সঙ্গে নানাভাবে ব্যবসা করে ইংরেজদের মাল এদেশে বিক্রির ব্যবস্থা করে বেশ কয়েকটি বাজারের ইজারা নিয়ে গোবিন্দরাম কয়েক বছরের মধ্যেই বিরাট ধনী হয়ে উঠলেন। পলাশির যুদ্ধের পরে এই পদ তাকে ছাড়তে হয়। গোবিন্দরাম মিত্তির ততদিনে বিরাট প্রতিষ্ঠা পেয়ে গেছেন। ফলে ওই পদ গেলেও তখন আর তার বিশেষ কিছু গেল এলো না। চিতপুরে তিনি এক বিশাল মন্দির তৈরি করালেন। এই মন্দির ছিল নবরত্ন মন্দির। মন্দিরের মাথায় ছিল সোনার কলসি। ১৭৩৭ সালের এক প্রবল ঝড়ে এই মন্দির বেশ ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় ১০০ বছর পরে এক প্রবল ভূমিকম্পে সেই মন্দির একেবারেই ধ্বংস হয়ে যায়। ইংরেজরাও এই সময় শহরে গড়ে তুললেন তাঁদের চার্চ। প্রথমে ফোর্ট উইলিয়ামের ভেতরেই একটা ঘরে তাঁরা প্রার্থনা সারতেন। পরে যখন নিজেদের জমিদারি পেয়েই গেলেন, তখন ঈশ্বরকে ধন্যবাদ জানাবার জন্য চার্চ তৈরিটা আবশ্যক মনে করলেন তাঁরা। এখনকার রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম দিকে তৈরি হল ইংরেজদের প্রথম চার্চ, সেন্ট অ্যান্স। যদিও
এই চার্চের আয়ু খুব বেশি দিন ছিল না। নবাব সিরাজ উদ্দৌলা তখন কলকাতা আক্রমণ করেন। তখন তিনি এই চার্চ গুঁড়িয়ে দিয়ে যান। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ছোটবেলায় এই ছড়াটি মা ঠাকুমার কাছে শোনেননি, এরকম বাঙালি বোধহয় পাওয়া যাবে না। এখন কথা হলো, এই বর্গি কারা? কলকাতা শহরে আবার বর্গি এলো কবে? না, কলকাতায় শেষমেশ বর্গি আসেনি বটে, তবে শহরের হাল হাকিকত অনেক বদলে গেল এই সময়। বর্গি আক্রমণের কথা বলতে গেলে সে আমলে বাংলার কথাটাও বলে নেওয়া দরকার। ইংরেজরা যেমন তাদের শহর কলকাতায় কদম কদম এগিয়ে চলেছেন, কি ব্যবসা বাড়ানোর দিকে, কি নিজেদের ক্ষমতা বাড়ানোর দিকে, সেই সময়ে বাংলার রাজধানী মুর্শিদাবাদও কিছুদিন অন্তর রং বদলাচ্ছে। মুর্শিদ কুলি খাঁ মারা যাবার পরে তার জামাই সুজাউদ্দিন হলেন বাংলার নবাব। তিনি একটানা 12 বছর রাজত্ব করে চোখ বোজার পরে নবাব হলেন তাঁর পুত্র সরফরাজ খাঁ। এনারা দুই পিতাপুত্র রাজ্য শাসনের চেয়ে আমোদ প্রমোদকেই জীবনের পরম সম্পদ বলে মনে করতেন। ফলে সুজাউদ্দিনের সময় থেকেই বিহারের নায়েব আলীবর্দী খাঁর ক্ষমতা বেড়ে চলেছিল দিনে দিনে। রাজ্য শাসনের ব্যাপারে আলীবর্দী খাঁ আর আলীবর্দীর দাদা হাজি আহমেদ ছিলেন সুজাউদ্দিনের প্রধান ভরসাস্থল। সুজাউদ্দিনের মৃত্যুর পরে নতুন নবাব সরফরাজ খাঁ শাসনের চেয়ে হারেম নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়লেন। তার আমোদের পাল্লাটা বেড়েই চলল দিন দিন। এছাড়াও সরফরাজ খাঁ নবাবী দরবারের গণ্যমান্য লোকেদেরও চটিয়ে রেখেছিলেন। তিনি বেশ কিছু মোসাহেবদের পরামর্শেই চলতে শুরু করলেন। ফলে তখনকার বেশ কিছু ওমরাহ নিজেরা সলা পরামর্শ করে ডাক পাঠালেন আলীবর্দী খাঁকে। আলীবর্দী এবারে হাতে অস্ত্র তুলে নিলেন সরফরাজের বিরুদ্ধে। গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁর মৃত্যু হবার পরে আলীবর্দী খাঁ হলেন বাংলার নবাব। আলীবর্দী যোদ্ধা কি শাসক, এই দুই হিসেবেই খুবই যোগ্য ছিলেন। কিন্তু তাঁর আমলেই বাংলায় এলো নতুন এক বিপদ, বর্গীদের আক্রমণ। শিবাজির যোগ্য নেতৃত্বে মারাঠা জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল। ধীরে ধীরে মারাঠারা সাম্রাজ্য স্থাপনের স্বপ্নও দেখতে শুরু করল। মুঘল সাম্রাজ্য যত ভেঙে পড়ছিল, ততই মারাঠাদের হামলা শুরু হল ভারতের বিভিন্ন দিকে। তাদের উদ্দেশ্য আশেপাশের যত রাজ্য তাদের থেকে চৌথ আদায়। এই মারাঠাদেরই একটা শ্রেণীর নাম বর্গী। তাদের নেতা রঘুজি ভোঁসলে। এই রঘুজি ভোঁসলেরই এক সেনাপতি হলেন ভাস্কর পন্থ। লোকে তাকে ডাকত ভাস্কর পণ্ডিত বলে। এই ভাস্কর পণ্ডিত প্রায় 22,000 সেনা নিয়ে বাংলায় আক্রমণ শুরু করে দিল। ছোট ছোট টাট্টু ঘোড়ায় চেপে আসতে লাগলো এই বর্গী সৈন্যরা। এরা যুদ্ধ করতে চায় না, এদের উদ্দেশ্য ডাকাতি করা। গ্রামকে গ্রাম লুটপাট করে শ্মশান করে দিতে লাগলো বর্গীরা। নবাব আলীবর্দী খাঁ তার সব কাজ ফেলে দৌড়তে লাগলেন বর্গীদের পিছনে। কিন্তু বর্গীরা অতি ধূর্ত, তারা কিছুতেই নবাবের সৈন্যের মুখোমুখি লড়তে চায় না। নবাব যখন সৈন্য নিয়ে তাদের দিকে এগিয়ে যান, তখনই তারা সে জায়গা থেকে সরে পড়ে। একের পর এক নানা জায়গায় ছড়াতে লাগল বর্গীর অত্যাচার। আর যেসব জায়গায় বর্গীর হামলা তখনও হয়নি, সেসব জায়গার লোকের মনে সাংঘাতিক আতঙ্ক বাসা বাঁধল। বর্গী হামলার কথা এসে পৌঁছল কলকাতাতেও। কলকাতা কাউন্সিলের কাছ থেকে খবর চলে গেল খাস বিলেতেও। বিলেতের কর্তৃপক্ষ জানালেন, নিজেদের সুরক্ষার জন্য যা যা ব্যবস্থা করা যায় তা করো, তবে টাকা পয়সা যেন বেশি খরচ না হয়। কোম্পানির কর্তারা তাদের কেল্লার ভিতরে মিটিংয়ে বসলেন। বর্গীর হামলা যদি হয় তা কি করে আটকানো হবে তাই নিয়ে। একের পর এক মিটিং হয়, কিন্তু কাজের কাজ আর হয় না। খরচের বহর দেখে কোম্পানির কর্তারা পিছিয়ে যান। শেষটায় কয়েকজন বুদ্ধি দিলেন, শহরের কয়েকটা জায়গায় কামান ঘাঁটি বসানো হোক, তাতে অন্তত
বর্গির হামলা হলে কিছুটা প্রতিরোধ করা যাবে। শহরের উত্তরে পেরিন সাহেবের বাগানবাড়ির কাছে একটা কামান ঘাঁটি তৈরি হল। সেখানে রাখা হল 4টি কামান। তাছাড়া জোড়াসাঁকো, চিতপুর, লালবাজার আর শহরের তখনকার দক্ষিণ প্রান্তে গোবিন্দপুরে একটা করে কামান ঘাঁটি তৈরি হল। যদিও সত্যিকারের বর্গী হামলা হলে ওই কয়েকটা কামান ঘাঁটি শহরকে বাঁচাতে পারত কিনা সন্দেহ। তবে এই কামান ঘাঁটি তৈরির কথা বাংলাদেশের চতুর্দিকে রাষ্ট্র হতে লাগল। ফলে অনেক মানুষই নিজের দেশ পাড়াগাঁ ছেড়ে ইংরেজদের আশ্রয়ে এসে জুটতে লাগলেন এই শহরে। এদিকে নেটিভ পাড়াতেও মিটিং বসল। অনেক আলোচনার পরে তাঁরা সিদ্ধান্তে এলেন গোটা শহরটাকে খাল কেটে ঘিরে দিতে পারলে বর্গীদের হামলার হাত থেকে বাঁচা যাবে। বর্গীরা আক্রমণ করতে আসে ঘোড়ায় চেপে। জলপথে তারা অসহায়। ঘোড়াশুদ্ধ খাল পেরোতে গেলে জলে তলিয়ে যাবে তারা। এই খাল কাটার সিদ্ধান্ত ফাইনাল হবার পরে হিসেব করে দেখা গেল প্রায় 25,000 টাকার মতো খরচ পড়বে এই খাল কাটতে। খাল কাটা হবে দক্ষিণে কুলিবাজার বা এখনকার হেস্টিংস থেকে উত্তরের বাগবাজার পর্যন্ত। এই খাল চক্রাকারে ঘিরে ফেলবে শহরকে। তখনকার শহরের গণ্যমান্য ব্যক্তিরা কোম্পানির কর্তাদের সাথে এ ব্যাপারে বৈঠক করায় কোম্পানি এই খাল কাটার টাকা ধার দিতে রাজি হলেন এক শর্তে। পরে শহরবাসী চাঁদা তুলে এই টাকা শোধ করবে কোম্পানিকে। শেঠদের বাড়ির বৈষ্ণব শেঠ আর তখনকার কলকাতার বড় দালাল উমিচাঁদ জামিন থাকলেন এই টাকা শোধ দেবার। ফলে শুরু হয়ে গেল খাল খনন। বাগবাজার থেকে শুরু করে সেই খাল খোঁড়া হতে হতে পৌঁছে গেল এখনকার বেক বাগান অবধি। হালসি বাগানে দুজন প্রভাবশালী লোকের বাগান বাড়ি পড়ল, গোবিন্দরাম মিত্তির আর উমিচাঁদ। তাদের বাগান বাড়ি পড়ায় খালটাকে একটু বাঁকিয়ে নেওয়া হল। ইতিমধ্যেই খবর এলো বর্গীদের সাথে নবাবের সমঝোতা হয়েছে। ফলে খাল খননের কাজে ঢিলে পড়ল। এই বাগানবাড়ি দুটোর কাছে এসেই খাল খনন বন্ধ হল। আজ আর এই বাগানবাড়ি দুটোর একটিও অবশিষ্ট নেই। এখন এই জায়গাতেই বঙ্গীয় সাহিত্য পরিষদের বাড়ি। বর্গীরা আর কলকাতায় এলো না, কিন্তু খালটাই হয়ে গেল তখনকার কলকাতার সীমানা। এই খালটিকেই বলা হয় মারাঠা ডিচ। বহুদিন অবধি এই খালে নোংরা ফেলা হতো। অনেক পরে, খুব সম্ভবত কর্নওয়ালিস বা ওয়েলেসলির আমলে, এই খাল যখন বুজিয়ে ফেলা হল তখন বেরিয়ে পড়ল এক প্রকাণ্ড চওড়া রাস্তা। এই রাস্তাই হল আপার সার্কুলার আর লোয়ার সার্কুলার রোড। পরবর্তীকালে স্বাধীনতার পরে আপার সার্কুলার রোডের নাম হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রোড বা এপিসি রোড, এবং লোয়ার সার্কুলার রোডের নাম হয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস রোড বা এজেসি বোস রোড। প্রায়শই অফিস যাবার সময় এই রাস্তার জ্যামে দাঁড়িয়ে যখন প্রাণ হাঁপিয়ে ওঠে আমাদের, তখন আমরা কেউ কি ভাবি এই শহরে আমাদের পূর্বসূরীরা শহরকে বাঁচানোর জন্য কত উদ্যম নিয়ে এই জায়গায় খাল খুঁড়েছিলেন মারাঠা দস্যুদের হাত থেকে বাঁচার জন্য।